আমলা রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের অশুভ চক্রের কারণে খাদে দেশের অভিবাসন খাত, অথচ দুর্নীতি না থাকায় ভারত, শ্রীলঙ্কা ও নেপালে এ খাতের অবস্থা অনেক ভালো। শ্বেতপত্র কমিটি বলছে 10 বছরে হুন্ডির মাধ্যমে 13 লাখ কোটি টাকার বেশি লেনদেন করেছে রিক্রুটিং এজেন্সিগুলো। দুর্নীতি বাঁচতে দৃষ্টান্তমূলক সাজা দিতে সরকারের প্রতি আহ্বান সংশ্লিষ্টদের। ভিসা বাণিজ্যের কারণে অভিবাসন ব্যয় বাড়ছে। নিয়োগকারী দেশের ভিসা কিনে অন্য দেশ ও একে অপরের সাথে প্রতিযোগিতা করে ভিসার দাম বাড়ায় রিক্রুটিং এজেন্সি। ফলে জনপ্রতি অভিবাসন ব্যয় দাঁড়ায় 5 লাখ টাকা পর্যন্ত। এই বাড়তি টাকার বোঝা চাপে অভিবাসী কর্মীদের উপর। শ্বেতপত্রে বলা হয়েছে, জনপ্রতি 2 লাখ টাকা করে হিসেব করলে 10 বছরে পাচার হয়েছে 13 লাখ কোটি টাকার বেশি, যা কিনা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণ ব্যয়ের 4 গুণ। ভিসার জন্য টাকা দিয়েও বিদেশ যেতে না পারা কর্মীদের হিসাব করলে আরেকটি মেট্রো রেল করা যেত। এই সেক্টরের দুর্নীতি কেন দূর করানো যায়নি? এখন যদি মালয়েশিয়ার প্রসঙ্গটায় আসি, সিন্ডিকেশনের লোকগুলোকে ধরে শাস্তিতে আনা, হ্যাঁ, এই কাজগুলো যদি না করি এবং ভবিষ্যতে এই ধরনের সিন্ডিকেশন করা যাবে না, এই জায়গায় যদি আমরা না পৌঁছাই, তাহলে এটা কিন্তু সরকার বদল হবে, কিন্তু অন্যায়গুলো চলতে থাকবে। টিআইবি বলছে, শুধু ভিসা এবং ওয়ার্ক পারমিট বাবদ 6টি দেশে বছরে অর্থ পাচার হয় $2.1 বিলিয়ন। 10 বছরে যার পরিমাণ 25 লাখ কোটি টাকা। সিন্ডিকেটের কারণে শুধু অর্থ পাচার নয়, কর্মীরাও ন্যায্য পাওনা পাচ্ছেন না। জাস্ট ফাইলটা খুলে তাদের দেখতে হবে এবং সেখানে কারা জড়িত তাদেরকে চিহ্নিত হবে। তাদের সাথে একটা হচ্ছে যে প্রত্যক্ষভাবে জড়িত থাকেন, আর একটা হচ্ছে যে সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করেন। এই তিনটা পক্ষই কিন্তু আপনার আবার সুবিধাভোগী, এরা লাভবান হচ্ছে। যে সুবিধাটা কর্মীদের পাওয়ার কথা, সেই সুবিধাটা এই চক্রটা ভোগ করেছেন। বিপুল প্রবাসী আয় হলেও বাজেটে সবচেয়ে অবহেলিত অভিবাসন খাত। এটিও এ খাতে শোষণের অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 15 বছরে অর্থনীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংক খাত। এই খাতকে কৃষ্ণ গহ্বরের সঙ্গে তুলনা করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। প্রতিবেদন বলছে, ব্যাংক খাতের মন্দ ঋণের পরিমাণ 7.25 লাখ কোটি টাকা। এই অর্থ দিয়ে 14টি মেট্রো রেল বা 24টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব। তবে ব্যাংক কেলেঙ্কারির সাথে কারা জড়িত ছিল তা আরও সুনির্দিষ্ট হওয়া প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। আওয়ামী লীগ সরকারের 15 বছরে রাষ্ট্রীয় সংস্থার সহায়তায় ব্যাংক দখল করা হয়েছে। কেবল একটি ব্যবসায়ী গোষ্ঠীর হাতে 7টি ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছিল। এরপর বড় অঙ্কের অর্থ দেশের বাইরে পাচার হয়ে যায়। ব্যাংক খাতে গত জুন শেষে খেলাপি ঋণ ছিল 2,11,000 কোটি টাকা। পুনর্তফসিল ও পুনর্গঠন করা ঋণ 2,72,000 কোটি টাকা। সব মিলিয়ে জুন শেষে মন্দা বা দুর্দশাগ্রস্ত ঋণ ছিল 6,75,000 কোটি টাকা। নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতায় এ আর্থিক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে শ্বেতপত্র কমিটি। 6,75,000 কোটি টাকার দুর্দশাগ্রস্ত সম্পদ, এটা যদি অর্থনীতিতে সার্কুলেট করতো, তাহলে তো আমরা হিসাবই দিয়েছি যে এই টাকা দিয়ে অন্তত আপনি 13টা মেট্রো সিস্টেম বানাইতে পারতেন বা 25টা পদ্মা ব্রিজ বানাতে। ওখান থেকেই তো খরচ, ক্ষতির আন্দাজটা আপনি করতে পারেন। শ্বেতপত্রে আরও বলা হয়, ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে বা যথাযথ কাগজপত্র ছাড়াই কয়েকটি ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন প্রভাবশালী ঋণ গ্রহীতারা। অনেক জায়গায় ভুয়া জামানত দেওয়া হচ্ছে, আর যেখানে এবং জামানতটা ঠিকও আছে, তো ওই জামানত ব্যবহার করে যে আপনি তার কাছ থেকে সম্পদটা আদায় করবেন, ঋণটা আদায় করবেন, সেই সক্ষমতা তো আপনার নাই, কারণ যে দিয়েছে তার ক্ষমতা অনেক বেশি। দুর্নীতি হয়েছে অতটুকু বললে তো হবে না, অতটুকু বললে তো আপনি শাস্তিরও বিধান করতে পারবেন না। আপনি কোন কোন ঘটনাগুলো নিয়ে হয়েছে, কার আমলে কতটুকু হয়েছে, কি কি কারণে হয়েছে, কোন সার্কুলারের জন্য হয়েছে, কোন সার্কুলার প্রোটেকশন দিয়েছে, কোন সার্কুলার উৎসাহিত করেছে, এগুলো উল্লেখ করতে হবে। শ্বেতপত্রে ব্যাংক খাতের নানা সূচক তুলে ধরা হয়েছে। রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে ব্যাংক আইন পরিবর্তন হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নীতিমালাও পরিবর্তন করা হয়েছে। দায়িত্ব পালন করেননি স্বতন্ত্র পরিচালকেরাও। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা অসভ্যতা বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
এর প্রতিবাদে সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন। নেতারা বলেন, ভারতের মানুষের সঙ্গে বাংলাদেশের শত্রুতা নেই। এই ঘটনার জন্য ভারত সরকারকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। আর এভাবে ভারত যদি আগ্রাসী মনোভাব বজায় রেখে বিশৃঙ্খলা করতে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশেও প্রতিবাদ গড়ে তুলবে বলে সতর্ক করেন তারা। বলেন, সব দলকে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। দেশে ভারতের গোয়েন্দা বাহিনী এখনও তৎপর বলে জানান তারা। একই সঙ্গে উস্কানি দেওয়া থেকে তাদের এখনই থেমে যাওয়ার হুঁশিয়ারি দেন। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান ছাত্রনেতারা। দিল্লি না ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা ঢাকা বলার জন্য যদি একটা মানুষও বেঁচে থাকে, এই একটা মানুষের মৃত্যু পর্যন্ত বাংলাদেশের দিল্লির আধিপত্য আর বিস্তার করতে দেওয়া হবে না, হবে না, হবে। আমরা ভারতকে বলতে চাই, আপনারা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইবেন। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আপনি অর্ডার করবেন না, আমরা চোখ বুঝে দাদা করবো, এটা চলবে না। এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন জেলা ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে চট্টগ্রামের ১৬ রেল স্টেশনে বিক্ষোভ করেন তারা। এ সময় বাংলাদেশকে নিয়ে কোনো দেশ ষড়যন্ত্র করলে তাদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন বক্তারা। দিল্লি থেকে যত নীল নকশা হবে সবকিছুকে রুখে দেওয়া হবে বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এদিকে কুমিল্লার কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা বলেন, ভারতের এমন ধৃষ্টতা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। খুলনায় শামসুর রহমান রোডে ভারতের সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতারা। মিছিল থেকে ইসকনকে নিষিদ্ধ করা সহ ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সংখ্যালঘু ইস্যু সামনে এনে দেশের বিরুদ্ধে বিশ্বব্যাপী অপপ্রচার চালাচ্ছে একটি শক্তিশালী গোষ্ঠী। তবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকার বিদেশি কূটনীতিকদের এই কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার চলছে উল্লেখ করে বিদেশিদের কাছে অন্তর্বর্তী সরকারের অবস্থান ব্যাখ্যা করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যুক্তরাজ্য, চীন, জাপান সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা এতে উপস্থিত থাকলেও ছিলেন না ভারতীয় হাইকমিশনার। ভারতকে নিয়ে আমি কিছু বলি, আমি মিডিয়ার সম্বন্ধে বলেছি এবং ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ছিল। ব্রিফিং শেষে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা মোকাবেলায় তিনি সবার সহযোগিতা চান। আমি এই ব্যাপারে খুব স্পষ্ট, প্রধানত ভারতীয় মিডিয়া, কিন্তু এর বাইরেও অনেক মিডিয়াতে কিন্তু এই ভারতীয়দেরকে যে ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়া দোষটা, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা, আমাদেরকে তাদেরকে মোকাবেলা করতে হবে। ভারতীয় গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ৫ আগস্টের পর কয়েকজন সংখ্যালঘুর উপর নির্যাতন হয়েছে, যা সরকার কখনোই অস্বীকার করেনি, কিন্তু যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে আমাদের সমাজের অংশ এবং সরকার এটা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো মানুষ তার ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে নিগৃহীত হবে না, এটা আমরা অবশ্যই নিশ্চিত করছি। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাজনৈতিক বলেও মন্তব্য করেন তিনি। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকে। আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা দিল্লির সম্পর্ক দু দেশের স্বার্থের উপর নির্ভর করে। অন্তর্বর্তী সরকার মনে করে পারস্পরিক স্বার্থ বজায় রেখেই ভারতের সঙ্গে চলতে চায় বাংলাদেশ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য স্বাধীন দেশের জন্য হুমকি স্বরূপ। এমন মন্তব্য করে অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাতে লন্ডন থেকে মুঠোফোনে দেওয়া এক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এসব কথা জানান। এ বিষয়ে কয়েকটি পত্রিকায় সংবাদ হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি। এই বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের প্রতি ভারতীয় নেতাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কিছুটা হলেও প্রকাশ পেয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়া বা বিপন্ন হওয়া যে কল্পকাহিনী ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রচারিত ও প্রকাশিত হচ্ছে তা কোনো মতেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। মমতা যে করেছেন বাংলাদেশে শান্তি বাহিনী প্রেরণের, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটি হুমকি স্বরূপ। এই মন্তব্য তার অবিলম্বে প্রত্যাহার করা উচিত এবং এই ধরনের কোনো চিন্তাও তাদের মধ্যে আসা উচিত হবে না। প্রতিপক্ষ দুর্বল হলেও অতীতের যে কোনো সময়ের চেয়ে আগামী নির্বাচন বিএনপির জন্য কঠিন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে খুলনায় দলের প্রতিপক্ষ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। খুলনা প্রেস ক্লাবের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ে ময়মনসিংহ ও খুলনা বিভাগের কর্মশালার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। সেখানে বক্তব্য রাখেন এই দুই বিভাগের নেতারা। বিভিন্ন সময় প্রধান অতিথির বক্তৃতায় আগামী নির্বাচনে বিএনপির জন্য ফাঁকা মাঠ রয়েছে এমন মনোভাবের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব, হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে, অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। যে কোনো মূল্যে জনগণের সমর্থন ধরে রাখতে নেতাকর্মীদের পরামর্শ দেন তারেক রহমান। জনগণের আস্থা আপনাদের উপরে আছে, আমাদের উপরে আছে, বিএনপির উপরে আছে। এটি ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমার এবং আমাদের সকলের। এটি ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। জনগণ আস্থা রাখবে তার উপরেই যে জনগণের সাথে থাকবে। এই ৩১ দফাকে যদি আমাদের সফল করতে হয়, যে কোনো মূল্যে জনগণের সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে। নিজেদের ভুল ভ্রান্তি থাকলে তা থেকে বেরিয়ে আসতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদি এই কাজ করে যাচ্ছে ভিতরে এই জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী ২ মার্চের মধ্যে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপর শুরু হবে তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ। সোমবার নির্বাচন কমিশন ভবনে এসব তথ্য জানান কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তালিকা হালনাগাদ করতে ৬ মাস সময় লাগবে বলেও জানান এই কমিশনার। সুষ্ঠু নির্বাচনের প্রধান ধাপ সঠিক ভোটার তালিকা। দায়িত্ব নেয়ার পর শুরুতেই সঠিক ভোটার তালিকা প্রস্তুতের উদ্যোগ নিল নতুন নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নতুন ইসির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় ইসির কাছে থাকা তথ্যের ভিত্তিতে ২ জানুয়ারি থেকে ২ মার্চের মধ্যে খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত হয়। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের হাতে ১৭ লক্ষ ডেটা আমাদের হাতে আছে, যেটা ১ জানুয়ারি ২০২৫-এ আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। ২০২৬ সালের ভোটার তালিকার জন্য আগামী ২ মার্চের পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার হওয়ার যোগ্য নাগরিকের তথ্য সংগ্রহ করবে ইসি। যারা বাদ পড়লো আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও আমরা ২০২৫ সালে যারা ভোটার হবেন, অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। আমরা যেটা ধারণা করছি যে ২রা মার্চের পরেই আমরা শুরু করতে পারবো। আর সব ধরনের নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটার হওয়া যোগ্য ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত জাতিসংঘ। সোমবার বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার
এএমএ নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন্দা লুইস। তিনি বলেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কমিশনের সাথে আলোচনা হয়েছে, তবে নির্বাচনের সময়সীমা ও তারিখ নিয়ে কথা হয়নি। নতুন কমিশন নিয়োগের পর এটিই প্রথম কোনো বিদেশি কূটনৈতিক সাক্ষাৎ। আমরা এখানে এসেছি নির্বাচন কমিশনের প্রতি আমাদের সমর্থন জানাতে, নির্বাচন কমিশনের লক্ষ্যে পৌঁছাতে কিভাবে আমরা একসঙ্গে কাজ করতে পারি সেটাই আমরা দেখছি। আশা করি অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় এই কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিন্ন স্বার্থে আঞ্চলিক সংস্থা সার্ক কার্যকরে সংস্থার সচিবালয়কে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে সার্কের মহাসচিব গোলাম সারোয়ারের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, সার্ক পুনরুজ্জীবিত করতে পারলে তা পুরো অঞ্চলের মানুষের কল্যাণ বয়ে আনবে। বাংলাদেশ, ভারত ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোতে নেপালের জলবিদ্যুৎ রপ্তানির মতো বহুপক্ষীয় বিষয়ে কাজ করারও আহ্বান জানান ডক্টর ইউনূস। এ সময় জানুয়ারিতে বাংলাদেশ যুব উৎসবে যোগ দিতে সার্কভুক্ত দেশগুলোর তরুণদের আমন্ত্রণ জানান তিনি। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে গোলাম সারোয়ার বলেন, সার্ক পুনরুজ্জীবিত করার জন্য তার আহ্বানে দক্ষিণ এশিয়ার নেতারা উৎসাহিত হয়েছেন। অর্থনীতির বাস্তব চিত্রের সঙ্গে উচ্চ হারের প্রবৃদ্ধির পরিসংখ্যানের মিল নেই, অথচ অলিক পরিসংখ্যানের ওপর নির্ভর করে মধ্যম আয়ের ফাঁদে আটকে পড়েছে দেশ। অর্থনীতির শ্বেতপত্রের খসড়ায় এমন তথ্য উঠে এসেছে। এই ফাঁদ এড়াতে বিনিয়োগ বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন, কাঠামোগত পরিবর্তনের ওপর জোর দিয়েছে বিশ্লেষকেরা। অর্থনীতির অন্যান্য সূচকের সঙ্গে প্রবৃদ্ধির পরিসংখ্যান মেলে না, এই অভিযোগ অর্থনীতিবিদেরা অনেক দিন ধরেই করে আসছেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটিও বলছে 2010 থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশে যে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে তা সঠিক নয়। মাথাপিছু জাতীয় আয় অনুসারে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয় 2015 সালে। সে সময় জাতীয় মাথাপিছু আয় $1045 ছাড়িয়ে যায়, যা এখন $2784। আর 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ হওয়ার লক্ষ্য ঠিক করেছিল বিগত আওয়ামী লীগ সরকার। মধ্যম আয়ের ফাঁদ বলতে প্রায় 1100 থেকে $13,000 মাথাপিছু আয়ের মধ্যে আটকে থাকার ঘটনাকে বোঝানো হয়েছে। নিম্ন আয় থেকে যত তাড়াতাড়ি নিম্ন মধ্যম আয়ে পৌঁছানো যায়, নিম্ন মধ্যম আয় থেকে উচ্চ মাথাপিছু আয়ের সক্ষমতায় তত তাড়াতাড়ি পৌঁছা সম্ভব নয়। এডুকেশনের যে কোয়ালিটির মান এবং শ্রমের যে দক্ষতা, সেখানে কিন্তু আমরা খুব একটা বিনিয়োগ করিনি, খুব একটা সিরিয়াস অ্যাটেনশনও দেইনি। আর তৃতীয় হচ্ছে আপনার গভর্নেন্সের জবাবদিহিতা, একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে, তো তাইলেই তো পারফরমেন্স করার একটা তাগিদ থাকবে। সেই জবাবদিহিতার জায়গাগুলোই পুরোপুরি ভেঙে পড়েছে। শ্বেতপত্র কমিটি বলছে, বাংলাদেশের মাথাপিছু আয় এবং মজুরি কাঠামোকে নিম্ন আয়ের আফ্রিকার দেশগুলোর সঙ্গে তুলনা করা যায়। উচ্চ আয়ের দেশে পৌঁছাতে যে হাইটেক শিল্প প্রয়োজন সেগুলোর কিছুই হয়নি। দেশের রেমিট্যান্স আর পোশাক খাত দিয়ে উচ্চ আয়ের দেশ হওয়া সম্ভব নয়। আমরা বলছি এসডিজি বাস্তবায়নে গুরুত্ব দিয়ে তথ্য উপাত্তগুলোকে পরিপূর্ণ করা এবং একই সাথে শিক্ষা, স্বাস্থ্য এই সমস্ত খাতে, মানব সম্পদের খাতে আমরা যে পিছিয়ে গেছি, বিশেষ করে করোনার পরবর্তীতে, সেই জায়গাগুলোতে গুরুত্ব সহকারে দেখায়। শ্বেতপত্র কমিটি বলছে, পদ্মা সেতু সহ উন্নয়নের মানদণ্ড হিসেবে বড় প্রকল্পকে অগ্রাধিকার দিলেও টেকসই উন্নয়নে বিনিয়োগের গুরুত্বকে পাশ কাটিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণে 3.5 গুণ বেশি খরচ করা হয়েছে। বিশেষজ্ঞরা যুক্তি দেখান, ভারতের 7,000 কোটিতে টার্মিনাল নির্মাণ হলেও বাংলাদেশে ব্যয় হচ্ছে 25,000 কোটি টাকা। সোমবার সকালে রাজধানীতে এক সভায় এসব কথা বলেন বিশেষজ্ঞরা। এ সময় বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা বলেন, নির্মাণ কাজে দুর্নীতি হয়ে থাকলে শ্বেতপত্র প্রকাশ করা হবে। শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের 98% কাজ শেষ হলেও চালু হচ্ছে না এবছর। এরই মধ্যে উঠে এসেছে টার্মিনালের নির্মাণ কাজে দুর্নীতির নানা অভিযোগ। এভিয়েশন খাত সংশ্লিষ্টদের দাবি, নিম্নমানের সরঞ্জাম, অখ্যাত ব্র্যান্ডের যন্ত্রপাতি ও অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে প্রকল্পে।
মোট ব্যয় দাঁড়াচ্ছে প্রায় 25,000 কোটি টাকায়। অথচ এর চেয়ে 3.5 গুণ কম খরচে ভারতের বেঙ্গালুরু ক্যাম্পগাউড়া আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল নির্মাণ করা হয়েছে। সেখানে খরচ হয়েছে 7,000 কোটি টাকা। রূপপুর পারমাণবিক প্রকল্পের বারিশকাণ্ড থার্ড টার্মিনালে ঘটেনি এমনটি ভাবা বাস্তবতাকে অস্বীকার করা। জাপান এবং কোরিয়া যেহেতু এই প্রকল্পের মূল ঠিকাদার, তাই এই প্রকল্পে দুর্নীতি হয়নি এমন আত্মপ্রসাদের সুযোগ আমাদের নেই। দুদক সহ অন্যান্য তদন্ত সংস্থাকে অভিযোগ খতিয়ে দেখার আহ্বান সিভিল অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের। এর সাথে ক্ষমতাচ্যুত সরকারের কারা জড়িত তাদের জবাবদিহিতার তাগিদও তাদের। নিম্নমানের জিনিস দেওয়া হয়েছে কি হয়নি এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। যদি অভিযোগটা এসছে তদন্ত হওয়া উচিত। যদি হয়ে থাকে যারা এটা করছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। বিমান ও সিভিল এভিয়েশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশেরও উদ্যোগ নেওয়া হবে। দুর্নীতি না হলে এই খরচটা এত হতো না, তো সেটা নিশ্চয়ই আমরা খুঁটিয়ে দেখব। যেহেতু সব ক্ষেত্রে সংস্কারের একটা বিষয় আসছে, দুর্নীতি দমন কমিশনও সংস্কার করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, যে প্রত্যেকটি বিষয় যেটা বিগত স্বৈরাচারী সরকারের সময় বা বিগত 16-17 বছরে ঘটেছে সেগুলি ওই আপনার ফোকাসের মধ্যে আসবে। থার্ড টার্মিনাল যাত্রীদের জন্য খুলে দিতে আরও 1 বছর সময় লাগবে বলে জানিয়েছে বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রণালয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরাতে 4 সপ্তাহের মধ্যে প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচন সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বাইরা নির্বাচন সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ বাণিজ্য সচিবের প্রতি এই নির্দেশ দিয়ে রায় দেন। আগামী 24 ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে তফসিল ঘোষণার দেয় বাইরা। পরে এই তফসিলের চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করেন বাইরার সদস্য ও খন্দকার রিক্রুটিং এজেন্সির মালিক খন্দকার আবু আশফাক। সে রিটের শুনানির পর গত 5 নভেম্বর নির্বাচন 6 মাসের জন্য স্থগিত করার পাশাপাশি তফসিলের বৈধতা প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করে গ্রেপ্তার হওয়া 24 বাংলাদেশি দেশে ফিরেছেন। রাত 8টায় তাদের বহনকারী ফ্লাইট দেশে পৌঁছায়। পরে তাদের বরণ করে নেন আন্দোলনে গ্রেপ্তারের পর ছাড়া পাওয়া অন্যান্য বাংলাদেশিরা। এ সময় তারা ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারকে। বলেন, এখনও অনেক প্রবাসী বিক্ষোভের ঘটনায় হয়রানির শিকার হচ্ছে। দেশে ফেরা প্রবাসীদের পুনর্বাসন ও এককালীন আর্থিক সহায়তারও দাবি জানান তারা। এর আগে গ্রেপ্তার হওয়া আরও 75 প্রবাসীকে গেল 29 নভেম্বর ক্ষমা ঘোষণা করে আমিরাত সরকার। তাদের মধ্যে 24 জন ফিরল আজ। আগামী কয়েকদিনের মধ্যে ফিরবে বাকিরাও। এ নিয়ে মোট 188 জনকে মুক্তি দিল দেশটি। সরকার প্রধান ডক্টর ইউনূস স্যারকে এবং ডক্টর আসিফ নজরুল স্যার সহ যারা আমাদের নিয়ে কাজ করেছেন তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক ও মিডিয়া ভাইদেরকে। আমাদের 115 জন ভাই যারা দেশে ফেরত আসছে ওদেরকে জিসিসি ব্লক দেওয়া হয়েছে। আমরা সরকারের প্রতি আমাদের দাবি রাখবো যাতে জিসিসি ব্লক উঠানো হয়। গ্রেপ্তার করা হয়েছে, তাদের অর্থ সম্পদ খুব কম, তাদের জন্য একটা কিছু করার জন্য আহ্বান জানাচ্ছি। বাজার ব্যবস্থাপনায় অন্তর্বর্তী সরকার গেল 3 মাসে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ভোক্তাদের সংগঠন ক্যাব। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার সংস্কার কমিটি গঠন, আলাদা মন্ত্রণালয় সহ 8 দফা দাবি সংগঠনটির। আর কৃষক পর্যায়ে পণ্যের উৎপাদন খরচ কমাতে সার, কীটনাশক ও বিদ্যুতে ভর্তুকি দেওয়ার দাবি সিপিবির। রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি তুলে ধরা হয়। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরার আশায় সাধারণ মানুষ। সিন্ডিকেট ভেঙে দাম নাগালে আনার প্রত্যাশা থাকলেও কমেনি চাল, তেল, আলু, পেঁয়াজ, ডিম কিংবা সবজির দাম। বাজারে অস্থিরতার প্রতিবাদে সোমবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। এ সময় নিত্যপণ্যের দাম কমানোর জন্য বাজার ব্যবস্থা সংস্কার কমিটি করার দাবি জানায় পিসিবি। কৃষকের উৎপাদন খরচ কমাতে সার, কীটনাশক ও বিদ্যুতের দাম কমানোর প্রস্তাব তাদের। সার্বজনীন রেশন ও ন্যায্য মূল্যের দোকান চালুরও দাবি পিসিবির। কীটনাশকের দাম কমান, পানির দাম কমান,
বিদ্যুতের দাম কমান, তাহলে জিনিসপত্রের দাম কমে যাবে। অনতিবিলম্বে বাজার ব্যবস্থা সংস্কারের একটা সংস্কার কমিটি করুন। ধানের বাজারের নিয়ন্ত্রণ কর্পোরেট ব্যবসায়ীদের হাতে থাকায় ভরা মৌসুমেও চালের দাম বাড়তি বলছে ক্যাব। অতি মুনাফার মনোভাবের কারণেই আলু পেঁয়াজের বাজার চড়া। ভ্যাট কমালেও তার প্রভাব ভোক্তা পর্যন্ত পৌঁছাচ্ছে না। বাজার নিয়ন্ত্রণে সরকারকে কমিশন গঠনের প্রস্তাব ভোক্তা সংগঠনটির। এই দেশের ব্যবসা বাণিজ্য সব ওই সরকারের আমলে যাদের হাতে ছিল এখনো তাদের হাতে রয়ে গেছে। বহু রকমের কমিশনের কিন্তু বাজার কমিটি কিন্তু বাজার কমিশনের কিন্তু এখন রয়েছে না। আমরা ক্যাবের পক্ষ থেকে এই দাবিটা করতেছি যে একটা বাজার নিয়ন্ত্রণ করার জন্য একটা কমিশন করেন। দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় আনা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় আলাদা মন্ত্রণালয় গঠন সহ ৮ দফা দাবি তুলে ধরে ক্যাব। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিবন্ধিতা কোনো বাধা নয়, এর প্রমাণ শৈলী ও রুমিরা। সব বাধা পেরিয়ে তারাও নিজেকে সঁপে দিয়েছে দেশ সেবায়। তবুও বাবা মায়ের দুশ্চিন্তার শেষ নেই। প্রতিবন্ধীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি আর রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে তাদের হতাশা রয়ে গেছে। এমন বাস্তবতার মধ্যেই পালিত হচ্ছে বিশ্ব প্রতিবন্ধী দিবস। এই দিনে সাধারণের মতোই স্বীকৃতি পাওয়ার আশা তাদের। পাখা মেলে উড়ে যাওয়ার স্বাদ শৈলীর, কিন্তু তাকে যেন টেনে ধরে প্রতিবন্ধিতা। কিন্তু মন তো আর কোনো বাধা মানে না। শৈলীর বুননে ফুটেছে ফুল, মেলেছে ডালপালা। বাক ও শ্রবণ প্রতিবন্ধী রুমিও ব্যস্ত শাড়ির নকশায়। কোনো প্রতিবন্ধিতায় তার জীবনের এতটুকু ছন্দপতন হয়নি। শৈলী রুমির মতো আরও অনেকে প্রশিক্ষণ নিচ্ছে আফতাবনগরের PFDA ভোকেশনাল ট্রেনিং সেন্টারে। জীবন সংগ্রাম মারিয়ে জয়ী হতে তাদের আপ্রাণ চেষ্টা চলছে প্রতি মুহূর্তে। সেলাই করি, মালা গাঁথতে পারি, ব্লক করতে পারি। প্রতিবন্ধী জনগোষ্ঠী আসলে অনেক পিছিয়ে পড়া, তো এই জনগোষ্ঠীকে নিয়ে চিন্তা করার মানুষের খুবই অভাব বর্তমান সমাজে আমাদের বাংলাদেশে। এত সম্ভাবনাময় সন্তানদের নিয়ে তবু দুশ্চিন্তায় অভিভাবকরা। সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে এখনো শঙ্কা তাদের। কে দেখবে? সরকারিভাবে বা কোনো একটা ভাবে যদি আমাদের বাচ্চাদের জন্য, বড় বাচ্চাদের জন্য মানে অন্যরকম কোনো একটা ব্যবস্থা থাকতো, যেখানে আমরা নিশ্চিন্ত হতে পারতাম যে হ্যাঁ আমার বাচ্চাটা আমি না থাকলে কোনো সমস্যা হবে না। নির্দিষ্ট কিছু এরিয়াতে তাদের ইন্টারেস্ট থাকে এবং তাদের স্ট্রেংথ থাকে। আমরা যদি ওইটা আইডেন্টিফাই করতে পারি এবং তার ইন্টারেস্ট অনুযায়ী যদি তার কাজের এরিয়াটাতে আমরা তাকে কমফোর্ট জোন দিতে পারি, সেক্ষেত্রে সে নিজেই আগ্রহী হয়ে তার কাজটা করতে পারে এবং তার স্কিল ডেভেলপ করা সম্ভব এবং তার মাধ্যমে ইনকাম জেনারেটিং কোনো একটা কর্মকাণ্ডের সাথে তাকে সম্পৃক্ত করা সম্ভব। আফতাবনগরের এই ট্রেনিং সেন্টারে 90 জন শিক্ষার্থী আছে। এখান থেকেই তারা নিবেদিত হচ্ছে দেশ সেবায়। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমলাতান্ত্রিক জটিলতার কারণে নির্মাণের 1 বছর পরও চালু হয়নি 250 শয্যা বিশিষ্ট সিলেট জেলা হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তর না সিভিল সার্জন দায়িত্বে থাকবেন তা এখনও নির্ধারিত হয়নি। সমস্যা সমাধানে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে গণপূর্ত বিভাগ। 2023 সালের মাঝামাঝিতে শেষ হয় সিলেট জেনারেল হাসপাতালের নির্মাণ কাজ। হাসপাতালে আছে 19টি ICU, 9টি CCU ও 40টি কেবিন। পাশাপাশি রয়েছে রোগ নির্ণয়ের বিভিন্ন ধরনের পরীক্ষার সুবিধাও। তবে হাসপাতাল নির্মাণের 1 বছর পার হলেও স্বাস্থ্য অধিদপ্তর নাকি সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্ব তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এতে চালু হয়নি হাসপাতালটির কার্যক্রম। আমরা আসলে প্রপারলি স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করে দেব। বাই দিস টাইম আমরা আসলে এখন পর্যন্ত যেহেতু কোনো এখানে লোকাল অথরিটি পাওয়া যায়নি, আমরা অথরিটি ফিক্স আপের জন্য চিঠি আমরা দিয়েছি। স্বাস্থ্য বিভাগের দাবি, হাসপাতালটির নির্মাণের শুরু থেকে তত্ত্বাবধায়ক নিয়োগের কথা থাকলেও আমলে নেয়নি গণপূর্ত বিভাগ। যদি এখানে কোনো তত্ত্বাবধায়ক বা প্রকল্প পরিচালক নিয়োগ না হয়, তাহলে এই দায়িত্বটা কিভাবে আমরা নিব? এবং আমাকে দায়িত্ব নেওয়ার জন্য মন্ত্রণালয় থেকেও কোনো ধরনের নির্দেশনা নাই। প্রতিষ্ঠানগুলো PD দিয়ে কাজটা করানো হয়, তো এই ক্ষেত্রে এটার কিন্তু এই ধরনের কোনো
নাই, যে প্রত্যেকটা যে প্রতিষ্ঠানগুলো কাজ করে তাদের একটা নিজস্ব পিডি থাকে, পিডি তার কার্যক্রম পরিচালনা করে তারপর হস্তান্তর করে বা তিনি কার্যক্রমটা সামনের দিকে এগিয়ে নেবেন। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতায় স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। দ্রুত হাসপাতালটির কার্যক্রম চালুর দাবি তাদের। দুঃখজনক এবং এতে আমরা ক্ষুব্ধই বলতে পারেন এই ঘটনায়, এবং আমরা হতবাক যে এটার দায়িত্ব কেউ নিচ্ছেন না এবং নেওয়া উচিত। অনতিবিলম্বে নিয়ে এটাকে পরিপূর্ণভাবে চালু করবেন। 250 শয্যার সিলেট জেলা হাসপাতালের নির্মাণে ব্যয় হয় প্রায় 85 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাবনা সুজানগরে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে পুড়ে গেছে অন্তত 10টি দোকান। সোমবার রাত 10টার দিকে হাজি মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় রাতে সুজানগর পৌর বাজারে হাজি মার্কেটে একটি দোকানে আগুন লাগে। পরে তা আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে সুজানগর, পাবনা, সাথিয়া ও কাশীনাথপুর থেকে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আগুনে দগ্ধ 5 জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জোনাব আলীর পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অসাধু সার ডিলারদের তৎপরতার বিপাকে পড়েছেন জয়পুরহাট ও নাটোরের কৃষকরা। টাকা দিয়েও চাহিদা মতো সার পাচ্ছেন না সঠিক সময়ে। সরকার সারের মূল্য নির্ধারণ করে দিলেও তা মানছেন না সার ব্যবসায়ীরা। কৃষকরা সার সিন্ডিকেটের হাতে জিম্মি হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। জয়পুরহাটে সারের সরকারি মূল্য হচ্ছে প্রতি বস্তা ইউরিয়া ও টিএসপি 1350 টাকা, এমওপি 1000 ও ডিওপি 1050 টাকা। কিন্তু কৃত্রিম সংকট দেখিয়ে বস্তা প্রতি 200 থেকে 700 টাকা বেশি বিক্রি করা হচ্ছে। আমাদের সারের অবস্থা খুবই খারাপ একটা অবস্থা, আমরা টাকা দিয়েও সার পাচ্ছি না। আর দ্বিতীয় কথা হলো সার যদিও পাচ্ছি বেশি দামে কিনতে হচ্ছে। বর্তমান আমাদের রবি শস্য আবাদ করব, আমরা টাকা দিয়েও সার মিলাতে পারছি না। বস্তাপতি 500, 700, 200 করে বাড়তি। সার সংকট ও মূল্যবৃদ্ধির বিড়ম্বনার কারণে অসহায় কৃষকরা। এতে করে কৃষি জমিতে আলু, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন আবাদ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। জমি হলো মোট 42 বিঘে, সারের অভাবে জমির আবাদ করতে পারি না। মোট এখন আবাদ করি 10 বিঘে। সারের দ্বার এখনই প্রয়োজন, জমিতে দিলে তো ফসলটা ভালো হইবে। সার সংকটের কথা স্বীকার করলেও বেশি দামে সার বিক্রির অভিযোগ অস্বীকার করে ডিলাররা। এটা হলো সরকারি রেট এবং এই সরকারি রেটে আমি বিক্রি করি, কার কাছে 1 টাকা বেশি নেই না। বেশি নেওয়ার কোনো সুযোগ নাই, যেটুকু বরাদ্দ পাওয়া গেছে সেটুকু সঠিক দামে কৃষকদের দেওয়া হয়েছে। সার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোরভাবে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি কর্মকর্তারা। বলেন, অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সার নিয়ে যদি কারো কোনো অভিযোগ আমাদের কাছে আসে, এই মুহূর্তে আমার কোনো অভিযোগ নাই। যদি কেউ কোনো অভিযোগ করে, লিখিত অভিযোগ করে, আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কৃত্রিম সংকট সৃষ্টি করে এই সারের দাম বেশি নেওয়ার চেষ্টা করে জয়পুরহাট জেলায়, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। রবি মৌসুমে নাটোরে প্রায় 1,57,000 হেক্টর ও জয়পুরহাটে প্রায় 80,000 হেক্টর জমি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাপ্পি লাহেরি। লাহেরি, এই সংকটের কারণে চাষিরা কি কি বিপদে পড়ছেন এবং প্রশাসন এই বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? আসলে সার কিন্তু এই মুহূর্তে যে রবি শস্য আবাদের যে চরম মুহূর্ত চলছে, এই মুহূর্তে কিন্তু আসলে সারটির সবচেয়ে বড় প্রয়োজনীয় উপকরণ হয়ে দাঁড়িয়েছে চাষিদের জন্য। তবে এখন পর্যন্ত আমি কিন্তু আসলে গ্রামগঞ্জের যে চাষিদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসলে সারের সংকট কিন্তু এখনও রয়েছে তাদের কাছে, এবং সংকটের বাইরেও কিন্তু একটা বড় সমস্যা যেটা রয়েছে যে আসলে সারের দামটা অধিক পরিমাণে নেওয়া হচ্ছে। ডিলাররা আসলে তাদের কাছ থেকে অধিক পরিমাণে নিচ্ছে। যে সারটা যে 1050 টাকা প্রতি মন বস্তা, সেই
বস্তাটা কিন্তু আসলে নেওয়া হচ্ছে প্রায় 1350 থেকে 1450 টাকা, বা অন্যান্য ইউরিয়া বা টিএসপি যে সারগুলো রয়েছে 1350 টাকা, সেই সারগুলো কিন্তু আসলে প্রায় প্রকার ভেদে 600 টাকা বা 700 টাকা বেশিও কিন্তু অনেক ক্ষেত্রে নেওয়া হচ্ছে, এরকম অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ নিয়ে যখন আমি কৃষি বিভাগের সাথে বা জেলা প্রশাসনের সাথেও কথা বলেছিলাম যে সার মনিটরিং কমিটির সাথে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত সারের কোনো সংকট নেই এবং কোথাও থেকে কোনো রকম অভিযোগ তারা পায়নি যে কোথাও সারের দাম বেশি নেওয়া হচ্ছে। কিন্তু কৃষকরা কিন্তু আমাদের প্রতিনিয়ত বলে আসেন যে আসলে এখন সারের যে সংকট রয়েছে এর বাইরেও কিন্তু আসলে যে যখন যে সারটা প্রয়োজন, যদি এখন ইউরিয়া সার প্রয়োজন হয় তাহলে আসলে সেই ইউরিয়া সারটা কিন্তু আসলে তারা পাচ্ছে না। তাদেরকে কিন্তু আসলে অন্য যে সারগুলো রয়েছে সেই সারগুলো সব একটা প্যাকেজ আকারে সার নিতে হচ্ছে, তবে কিন্তু আসলে সেই কৃষক ইউরিয়া সারটা পাচ্ছে। এতে শুধুমাত্র যে ইউরিয়া সারটা পাচ্ছে বললে চলবে না, তবে কৃষকদের অভিযোগ রয়েছে যে ইউরিয়া সারের মূল্যটা অনেক বেশি নেওয়া হচ্ছে। তবে এই মুহূর্তে যে নাটোরে প্রায় 1,57,000 হেক্টর জমিতে যে রবি শস্য আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তবে এই লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে এখন পর্যন্ত কৃষকেরা মনে করছেন যে আসলে সারের দামটা কমানো এবং পর্যাপ্ত পরিমাণে তাদের যে প্রয়োজনীয় যে সারের পরিমাণটা সেই পরিমাণে সার যদি ডিলাররা তাদেরকে দেয় তাহলে কিন্তু আসলে এই লক্ষ্যমাত্রাটা পূরণ হবে। এই সারের দাম অধিক রাখলে এবং যদি সারের প্রয়োজনীয় সাহায্য সময় মতো যদি তারা না পায় তাহলে হয়তো এই লক্ষ্যমাত্রাটা পূরণ হবে না। অনেক কৃষকই মনে করছে তারা আসলে এই ফসল আবাদ করবেন না। জি, নাটোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। সাভারে বাসের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। সোমবার বিকেলে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বালিয়ারপুর এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন 2 জন। হাইওয়ে পুলিশ জানায় ঢাকাগামী এক যাত্রীবাহী বাসের সাথে উল্টা পথে যাওয়ার প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 1 জন ও হাসপাতালে 2 জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও বাসটি জব্দ করেছে, তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। এদিকে মৌলভীবাজারের রাজনগরের সড়ক দুর্ঘটনায় 2 কলেজ শিক্ষার্থী নিহত ও 1 জন আহত হয়েছেন। সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। আর এই ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।